মাত্র 1000 টাকা। স্বপ্নেও ভাবিনি ঋষভ থেকে লোলেগাঁও পর্যন্ত বাইকে মাত্র 1000 টাকায় এতগুলো পাহাড়ি অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছে। আগের পর্বে ঋষভ থেকে বাইকে চড়ে বেরিয়ে পড়েছিলাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে, কিন্তু তখনও জানতাম না শুধু লোলেগাঁও নয়, পথেই আবিষ্কার করব উত্তরবঙ্গের আরও একটা অফবিট ঠিকানা ডাবলিং। আর দিনের শেষে পৌঁছে যাব কাফের গাঁওতেও। কিভাবে? উত্তরটা রইল এই ভিডিওতে। যাওয়ার পথে আর কি, পথে নয় বেসিক্যালি, লোলেগাঁও এটা ঘুরে এলাম, একটা নতুন জায়গায় এলাম, এটার নাম হচ্ছে ডাবলিং। তো ডাবলিংয়ে এসে ফার্স্টে চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার একদম এনার্জাইজ হয়ে ওপরে যাচ্ছি। ওপরে ভিউ পয়েন্ট আছে, একটা ওপরে ভিউ পয়েন্ট আছে, একটা নিচে ভিউ পয়েন্ট আছে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যখন লোলেগাঁও যাবেন, ধরুন আপনারা লাভা থেকে আসছেন বা আপনারা যদি ঋষভ থেকে আসেন, তাহলে এটা কিন্তু রাস্তাতেই পড়বে, মানে একটু আপনাকে ভেতরে ঢুকে আসতে হবে। আপনি গাড়িকে আগে থেকেই বলে দেবেন যে ডাবলিং যাবো। এটা কিন্তু আমার বাকেট লিস্টে ছিল না, হঠাৎই হয়ে গেল। তো চলে এসেছি আই লাভ ডাবলিংয়ের একদম সামনে, আমার পিছনে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব পপুলার হচ্ছে এই ডেস্টিনেশনটা। পুরো পাহাড়ের মধ্যে আপনার একটা সুন্দর ছোট্ট গ্রাম। আপনারা এখানে এসে কিন্তু ভিউয়ের সাথে সাথে অ্যাডভেঞ্চার স্পোর্টসও করতে পারেন, স্কাই সাইক্লিং করতে পারেন। প্লাস এখানে দেখতে পাচ্ছেন এই যে জিপ লাইনটা, এইখান থেকে নিয়ে ওই যে দূরে আরেকটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওই পর্যন্ত হয়। দারুণ সুন্দর। এবার চলুন, ওপরে একটা স্কাই ব্রিজ আছে ছোটো মতো, ওইটা এক্সপ্লোর করি। কিন্তু আগে জুতোটা খুলতে হবে। আমার মালয়েশিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। মালয়েশিয়াতে সেই স্কাই ব্রিজে আপনারা দেখেছেন হয়তো ভিডিওটা, এখানে একটা পুচকে একটা স্কাই ব্রিজ করা আছে। সাবধানে যেতে হবে, কারণ হচ্ছে সিঁড়িগুলো একদম খাড়া। দূরে হচ্ছে ছবির মতো সুন্দর পাইন ফরেস্ট দিয়ে ঘেরা ডাবলিং গ্রাম। আর এদিকের ভিউটা দেখুন, অদ্ভুত সুন্দর লাগছে। পাহাড়গুলো হালকা মেঘে ঢাকা আর সুন্দর হাওয়া দিচ্ছে। জাস্ট ভিউটা দেখুন। আমার পিছনে জাস্ট রাস্তাটা দেখুন, একদম পুরো আপনার সুন্দর একটা পাহাড়ি রাস্তা, মাঝখানে এদিকে মেঘ, পাহাড়। এইখান দিয়ে আপনি ভাবুন হাঁটছেন ফ্যামিলির সাথে। ডাবলিং কিন্তু খুব পপুলার হচ্ছে, অবশ্যই আসবেন এখানে। চলুন এগোনো যাক। তো এখন যাচ্ছি পরের টাওয়ারটায়। এখান থেকে জিপ লাইন করলে আপনি ওই টাওয়ারটা পর্যন্তই যেতে পারবেন, এই সামনেই আর কি। দারুণ সুন্দর লাগলো আমার জায়গাটা। এইরকম ছোট্ট একটা গ্রাম, এই গ্রামের ভেতরেই কিন্তু যত অ্যাক্টিভিটিস হচ্ছে। তো এটা হচ্ছে সেকেন্ড স্কাই ব্রিজটা। আমরা এলাম ওই দূরে স্কাই ব্রিজটা থেকে, আর ওখান থেকে জিপ লাইন করলে আপনি এইটাতে পৌঁছে যাবেন। ইয়ে সব ব্যাম্বু সে বানা है। তো এখানে একটা আর কি ভেজ রেস্টুরেন্টও আছে, এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই জিপ লাইন করে এলে আপনারা ওই টাওয়ারটা থেকে এই পর্যন্ত আসতে পারবেন। এইটা হচ্ছে আপনার স্টেশনটা। এখানে একটা দোলনাও করা আছে। আর জাস্ট দেখুন, এইরকমভাবে আপনি একটা রিল্যাক্সিং টাইম কিন্তু কাটাতে পারেন এখানে। চলুন এবার ওপরটায় যাওয়া যাক। এখানে লোটাস সুইংও আছে, মানে হচ্ছে এখানে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই যে এখানে আপনার যে লোটাসটা করা আছে, আর এখানে দেখুন ক্রেনের মতো এটা লাগানো আছে। তো আপনারা এই জায়গাটা থেকে আপনাদেরকে একটা সুইং দিয়ে আর কি ওই পর্যন্ত নিয়ে যাবে। আপনার এখানে দেখুন একটা জায়েন্ট সুইং করা আছে। আর এই দিকে আপনার একটা ছোট্ট স্কাই ব্রিজ করা আছে, এটাতে আর যাচ্ছি না, একদম কুচকে একটা স্কাই ব্রিজ। আর পিছনে আপনার ছবি তোলার জন্য সুন্দর একটা লাভ সাইন করা আছে। তো আমার মতো লোকজন জানি না কত আছে যারা শুধু পাহাড়ে গিয়ে বসে থাকে আর কি, অ্যাক্টিভিটিস না থাকলেও হলো, যা সারাদিন পাহাড়ে বসে মেঘ দেখবো, জঙ্গল দেখবো। কিন্তু আপনারা যারা পাহাড়ের সাথে সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে চান, অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে চান, তারা কিন্তু ডাবলিংয়ে আসতে পারেন। প্লাস পিছনের এই অনবদ্য ভিউটা তো আছেই ডেফিনেটলি। ইউএসপি কিন্তু এগুলোই এখানকার। তো চলুন, টাইম কম, এগোনো যাক। আর একটা ভিউ পয়েন্ট আছে আপনাদেরকে বলছিলাম, এখন ওখানে যাচ্ছি। এখান থেকে কিন্তু লোলেগাঁও একদম কাছে। আপনারা যখন লোলেগাঁও যাবেন তখন মাঝখানে ডাবলিং কভার করে নেবেন। আর যদি শুধু ডাবলিংয়ে আসতে চান সেটাতেও কোনো প্রবলেম নেই। শিলিগুড়ি থেকে আমাকে বললেন যে 2-2.5 ঘন্টা লাগে, কনভিনিয়েন্ট। তো এখন আবার বাইকে বসে যাই।
রাইডটা কিন্তু একটা আলাদা লেভেলের অভিজ্ঞতা। মানে গাড়ির ভেতর থেকে এত কিছু বোঝাই যায় না, মনে হচ্ছিল এক একটা টাইমে সুইজারল্যান্ডে আছি। মানে এত সুন্দর, দুদিকে পাইন ফরেস্ট, একদিকে পাহাড়, মানে বাইক না এলে ফিল করা একটু ডিফিকাল্ট। তো চলে এসেছি জেরং। এটা হচ্ছে ডাবলিংয়ের সেকেন্ড অ্যাট্রাকশন। মানে স্কাই ব্রিজ তো আছেই, প্লাস এখানে এই জেরং ভিউ পয়েন্ট এটাও আছে। এইটাই হচ্ছে ভিউ পয়েন্ট, এই নিচটায় আমরা যাচ্ছি। এরকম পাথরের রাস্তা করা আছে, আমরা নিচে গিয়ে ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখব। ভিউ পাওয়া মুশকিল, কারণ হচ্ছে চারদিকে মেঘের ভিউ পাওয়া যাচ্ছে। বাট দেখি কি আছে, কি লেখা আছে দেখুন। বি ক্রেজি এনাফ টু বিলিভ ইউ ক্যান ডু এনিথিং ইন লাইফ। একদম ঠিকঠাক কথা। অসম্ভব বলে কিছু হয় না, সব কিছু করা যেতে পারে। জাস্ট ভাবতে হবে যে হ্যাঁ আমি পারি। কত বড় বড় কথা বলছি, যাই হোক। তো এখন ভিউ পয়েন্টে চলে এসেছি, জেরং ভিউ পয়েন্ট। এখানে ফার্স্টে একটা সুন্দর স্ট্যাচু করা আছে, পদ্মশ্রী সোনাম থেরসিং লেপচা। প্লাস এখানে সিটের মধ্যে অনেক কিছু লেখা আছে। ইয়ে क्या है भैया, क्या लिखा हुआ है इसमें? ये लेप्चा उसमें लिखा है। लेप्चा में लिखा हुआ है, आप पढ़ सकते हो लेप्चा। ওকে, এমনি এখন অনেক রেস্ট্রিকশনস আসছে ইন্টারন্যাশনাল ট্রাভেলে। আমার পিছন দিকটা দেখুন, মনে হবে আপনি ইউরোপের কোনো একটা গ্রামে দাঁড়িয়ে আছেন। একদম বাড়িয়ে বলছি না, ভিউটা কিন্তু ঠিক সেই রকমই। আমরা দেশে কেন, আমরা রাজ্যের মধ্যে কত জায়গায় ঘুরতে পারি। দেখুন পুরো সবুজ হয়ে আছে, পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট গ্রাম, চারদিকে মেঘ আর হালকা হাওয়া দিচ্ছে। এই যে দেখুন পতাকাটা উড়ছে, কি সুন্দর দেখতে লাগছে না? এখানে পাথরের ওপরে বুদ্ধার একটা খুব সুন্দর পেন্টিং করা আছে। এখানেই আমরা যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে এগোতে হবে। বেশিক্ষণের ট্রেক নয়, ছোট্ট আর কি। এইরকমভাবে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আমরাও নেমে যাই। কেভের ভেতরে ঢুকছি, বেসিক্যালি একটা কেভ। কেভের ভেতর দিয়ে সাবধানে নামতে নামতে আপনাদের সাথে কথা বলি। পুরো ঠান্ডা, পুরো একদম একদম আস্তে আস্তে পা দেখে দেখে নামতে হবে। কেভের ভেতর দিয়ে যাচ্ছি, এবার পাথরের উপর উঠতে হবে। আর এইখানেই হচ্ছে বুদ্ধার পেন্টিং। তো এই যে বাইকে করে আসছি, এটা কিন্তু আশিসজির জন্য আমার সম্ভব হচ্ছে। আমি যে হোমস্টেটাতে ছিলাম রিজয়, এটা কিন্তু বেসিক্যালি আশিসজির। তো উনি এতটাই মানে হি সো কাইন্ড এনাফ যে উনি ওনার বাইকে করে আমাকে পুরো ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এলেন এবং लोलेगांव ছেড়ে দেবেন। थैंक यू सो मच आशीष जी, थैंक यू सो मच। आप लेके आए इसलिए मैं देख पाया ऐसे। बाइक में अलग फील है, ये पहाड़ी रास्ते में अलग फील है। তো এই ভদ্রলোকের জন্যই কিন্তু সম্ভব হলো। এই জ্যাকেটটা আবার লাগেজে ঢোকাতে হবে ব্যাগের ভেতরে বলে ঢোকাচ্ছি না, গরম আছে। আর অফকোর্স কারণ আমরা নিচের দিকে নেমে এসেছি, লাভা বা ঋষভ অনেক ওপর দিকে। তো এখানে কিন্তু এই জ্যাকেটটার কোনো দরকার নেই। পার্কিংয়ে চলে এসেছি। এই যে আশিস ভাইয়ের বাইক রাখা আছে এখানে। এবার আমরা এই বাইকে করে যাব হচ্ছে लोलेगांव। তো একটার পর একটা নতুন অ্যাডভেঞ্চার, একটা নতুন জায়গা দেখলাম ডাবলিং। তো আপনারা কিন্তু ডাবলিং অবশ্যই ট্রাই করতে পারেন। ডাবলিং থেকে এখন স্টার্ট করছি लोलेगांवের জন্য। আপনারা কিন্তু নেটে সার্চ করে নিতে পারেন, অনেকগুলো হোমস্টে আছে, আপনারা এখানে থাকতেও পারেন। এক রাত থেকে আপনারা এই দুটো জায়গা কভার করলেন, পাহাড়ের এই চার্মটা আপনারা এনজয় করলেন। তো যাই হোক, বাইক রেডি, এবার যাওয়া যাক। আলটিমেটলি लोलेगांवे চলে এসেছি। আমি কিন্তু অলরেডি চেক ইন করে নিয়েছি। আমি আছি হচ্ছে WBFDC মানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে কটেজ আছে সেখানে। বাট যেহেতু আমার কাছে একদিনই আছে, আমি তাড়াতাড়ি চেক ইন করে আর কি বেরিয়ে চলে এসেছি। আপনাদেরকে পরে দেখাবো রিসর্টটা, খুব সুন্দর, মানে দারুণ সুন্দর। আচ্ছা, ফার্স্টে শুরু করা যাক लोलेगांवेর ইকো পার্ক থেকে। এই যে পিছনে দেখুন लोलेगांव ইকো পার্ক, এটা একদম বাজার এরিয়ার সামনে আর কি। এইদিকে হচ্ছে বাজার, এখানে ট্যাক্সি স্ট্যান্ড। এই যে দেখুন লাইন দিয়ে কিন্তু বাইক পার্ক করা আছে, ওদিকে গাড়ি আছে। তো আপনারা যদি এখান থেকে শিলিগুড়ি যান বা যেখানেই যান আর কি, আপনারা এই স্ট্যান্ডে এসে কিন্তু গাড়ি নিয়ে নেবেন। তো আগে ইকো পার্কটা যাই, কারণ হচ্ছে টাইম খুব লিমিটেড, 2-3টে স্পট কিন্তু কভার করতে হবে। চলুন ভাইয়া, এক টিকিট দিজিয়ে। এক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। টিকিট কেটে নিয়েছি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এবার ভেতরে যাওয়া যাক। তো সামনে দেখছি আই লাভ लोलेगांव লেখা আছে। আগে ওই জায়গাটা গিয়ে আপনাদেরকে দেখাই। তো ইকো পার্কে কী কী আছে আপনাদেরকে আগে বলে দিই। এই দিকে দেখুন একটা বুদ্ধা স্ট্যাচু আছে।
এদিকটায় আপনারা যেতে পারেন। এন্ট্রিটা ছিল এইখান দিয়ে, একটা ছোট্ট মাঠ, আর এই মাঠটা ক্রস করে এলে এখানে লেখা আছে আই লাভ লোলেগাঁও। দূরে দেখতে পাচ্ছি একটা ওয়াচ টাওয়ার আছে, আর এই জায়গাটা কিন্তু পুরো পার্ক, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একটা ইকো পার্ক। আগে যেটা করি সেটা হচ্ছে আগে বুদ্ধা স্ট্যাচুটা দেখিয়ে আনি আপনাদেরকে। ইকো পার্কের ভেতরে ঢোকার আগেই আপনি ফার্স্ট যে জিনিসটা নোটিস করবেন সেটা হচ্ছে এখানে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, আর এখানে আপনার খুব সুন্দর একটা ওই জপ যন্ত্র যেটা সেটারই বড় সংস্করণ লাগানো আছে, আর উপরে মনে হচ্ছে একটা মন্দির আছে। চলুন সামনে এগিয়ে দেখা যাক। আমাদের কিন্তু ইকো পার্ক ফটাফট কভার করতে হবে, কারণ পার্কটা আমার দেখে মনে হচ্ছে বেশ বড়। এখানে একটা ওয়াচ টাওয়ারও করা আছে, উপরে উঠে আপনারা ভিউটা নিতে পারেন। আর সামনে হচ্ছে পাইন ফরেস্ট, কিন্তু এখন ওয়াচ টাওয়ারে যাওয়ার আর টাইম নেই। এখানে পিছনে বাঁশের একটা ব্রিজও করা আছে, কিন্তু ব্রিজটা বন্ধ আছে, দেখে তো খুব ফ্র্যাজাইল মনে হচ্ছে, এটার ওপর দিয়ে যাওয়াটা মনে হয় মুশকিল। আর সামনে হচ্ছে পাইন ফরেস্ট, পুরো একদম ফরেস্ট বলা যেতে পারে না, কারণ হচ্ছে এটা তো ঠিক ন্যাচারাল ফরেস্ট না, এটা মানে আর কি ম্যানমেড, আর কি প্ল্যান করে যে জায়গাটা তৈরি করা হয়েছে। দেখুন পিছনে মেঘগুলো আসছে পাইন ফরেস্টের ভেতর দিয়ে, দেখতে সুন্দর লাগছে, ঘুরতেও ভালো লাগছে। যারা ধরুন ওপরে যাচ্ছেন না বা পাইন ফরেস্টে যাচ্ছেন না, তারা কিন্তু এই জায়গাটাতে লোলেগাঁওয়ের ইকো পার্কে সেই পাইন ফরেস্টের ফিলটা পাবেন। প্লাস সুন্দর করে সাজানো পার্ক, দেখতেও ভালো লাগবে। এগোনো যাক, আর কি কি আছে দেখি। এখানে ভেতরটা খুব সুন্দর, সবাই ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করছে, ভালোই লাগবে আপনাদের। ইকো পার্ক থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ। এই ইকো পার্ক থেকে বেরিয়ে ডান দিকে দেখাচ্ছে, মানে এদিকে আপনাকে 500 মিটার যেতে হবে। তো আমি আর গাড়ি করছি না, যেরকম কখনোই করি না। 500 মিটার আমার ওই মিনিট 8 লাগবে আর কি। তাড়াতাড়ি করে পা চালাতে হবে, কারণ আরও অনেক কিছু কভার করা কিন্তু বাকি আছে। আর মেঘেরা যথারীতি যেরকম সারাক্ষণ এদিক ওদিক করছে, এখানেও কিন্তু মেঘেদের টোটো কোম্পানি চলছে। ম্যাপের ওপর ভরসা করে হাঁটছিলাম, আর মাত্র 200 মিটার দেখাচ্ছিল। বাট এখানে জিজ্ঞেস করলাম দোকানে, বললো আপনি ভুল আসছেন, ইকো পার্ক থেকে আমি ডান দিকে এসেছিলাম, বললো আপনি বাঁ দিকে যান, রাস্তার ওপরেই পড়বে। আপনারা যদি ইকো পার্কের একদম সামনে থাকতে চান তাহলে দেখুন এই হোটেলটা আছে, হোটেল সানরাইজ, আর ওখানে হোটেল প্রাইড। আমি এই হোটেলগুলোর নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। একদম যদি আপনি ইকো পার্ক থেকে ওই ধরুন 50 মিটার 100 মিটারের মধ্যে থাকতে চান। বেসিক্যালি ইকো পার্ক থেকে বেরিয়ে আপনাকে বাঁ দিকে যেতে হবে এই রাস্তাটা ধরে। এখান থেকে 5-7 মিনিট হাঁটলে আপনি পৌঁছে যাবেন হ্যাঙ্গিং ব্রিজে। তো আমি এখন হাঁটছি, কারণ গাড়ি বুক করে যাওয়ার ইচ্ছে বা ক্ষমতা এই মুহূর্তে আমার নেই, অনেক টাকা খরচা হয়ে গেছে। তো এই রাস্তাটা দিয়ে হাঁটতে এমনিই ভালো লাগবে, এটাও তো অ্যাডভেঞ্চার। তাড়াতাড়ি পা চালাই, তাড়াতাড়ি ছুটতে ছুটতে। আমাকে একজন বললেন ব্রিজটা তো ভেঙে গেছে, আপনাকে একটা ছোট্ট ট্রেক করতে হবে কিন্তু সামনে গিয়ে। তো আমার মনে হয় ট্রেকিংয়ের রাস্তাটা এইখান থেকেই শুরু হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক ট্রেক করে। হ্যাঙ্গিং ব্রিজ ভাঙা হলে কি আছে দেখে আসি। আর এই দিকটা দেখুন, পুরো পাহাড়ের রাস্তা একদম নিচ পর্যন্ত চলে গেছে, মাঝে মধ্যে গাড়ি আসছে। আর এখানে একটা অফিস দেখতে পাচ্ছি, অফিসটা কিন্তু ভেঙে চুড়ে গেছে, মানে অফিসটা মনে হয় না চলে। চারদিকে জঙ্গল, গাছপালা, আর তার ভেতর দিয়ে ছোট্ট একটা সিমেন্টের রাস্তা করা আছে, ওইটা দিয়েই গিয়ে সামনে হ্যাঙ্গিং ব্রিজ। খুব একটা টুরিস্টের ভিড় এখানে নেই, আমার মনে হয় ব্রিজটা ভেঙে গেছে বলে এখন আর অনেকেই আসেন না। এই জায়গাটা দিয়ে যেতে যেতে আমি মালয়েশিয়াতে যখন রেন ফরেস্টে গেছিলাম, ওই রকম একটা লঙ্কাবি রেন ফরেস্টের ফিল আসছে, একদম সেম ওই টাইপের লাগছে। এরকমই একটা সিমেন্টের রাস্তা করা ছিল, এরকমই দুদিকে বড় বড় গাছ আর বিভিন্ন রকম পাখির ডাক। এবার দেখুন দুদিকে দুটো রাস্তা যাচ্ছে, একটা নিচের দিকে চলে গেছে, একটা ওপর দিকে। কোনটায় যাবো জানি না, যে কোনো একটা ধরি। এখানে একটা এরকম ছোট্ট ব্রিজ করা আছে, তো এদিক দিয়েই হওয়ার কথা যখন এদিকে এরকম ব্রিজ করা আছে, বাট কোনো প্রপার ডিমার্কেশন নেই, ওই জন্য বেশ ধাঁধার মতো লাগছে। কিন্তু পজিটিভ ব্যাপারটা হচ্ছে এইরকম পরিবেশে লাস্ট 3-4 দিন ধরে ঘুরে এতটা অ্যাকাস্টামড হয়ে গেছি, এখন আর কিছু মনে হচ্ছে না। টিফিন ধরার পরে এটা তো শহর, একটাই জিনিস কুকুরের ভয়টা আছে। পেয়ে গেছি হ্যাঙ্গিং ব্রিজ, এই যে দেখুন। তো এই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং ব্রিজ,
ব্রিজটা ভেঙে গেছে, এই যে দেখুন এখানে কিন্তু পুরো ভেঙে গেছে ব্রিজটা। তো আমার খুব একটা আইডিয়া নেই ব্রিজটা ভেঙেই বা গেল কি করে, আর রেস্টোরি বা করা হয়নি কেন। বাট এটা বুঝতে পারছি একসময় যখন ব্রিজটা চালু ছিল তখন কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগতো। কারণ হচ্ছে এইরকম চারদিকে জঙ্গল, আর তার ভেতর দিয়ে আপনি এখানে ক্যানোপি ওয়াক করছেন, মানে ওপর থেকে পুরো জঙ্গলটাকে আপনি দেখতে পাচ্ছেন। অফকোর্স একটা টাইমে অনেক লোক হতো, কিন্তু এখন ভগ্নপ্রায় দশা, মানে ভগ্নপ্রায় দশা নয়, ভগ্নপ্রায়। এই যে দেখুন আপনাদেরকে নিচ থেকে দেখাচ্ছি পুরো ব্রিজটা কতটা বড়। দেখুন এখানে একটা বিশাল বড় গাছ এটার উপরে পড়ে গেছে। তো আমার মনে হয় এরকম গাছ পড়েই ঝড় বৃষ্টিতে এই ব্রিজটা শেষ হয়ে গেছে। এই যে দেখুন সব শেষ আর কি। একটা টাইমে মানুষ এটার উপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে জঙ্গলকে দেখতো। এখন আর এই অ্যাট্রাকশনটা কিন্তু নেই। বাট হ্যাঁ, এখনও বহু মানুষ আমারই মতো ফেলে আসা এই হ্যাঙ্গিং ব্রিজ এটাকে দেখতে কিন্তু আসে। আর আপনি যদি ভাবেন যে এই হ্যাঙ্গিং ব্রিজ ভেঙেই তো গেছে, কেন আসবো, এখানের অ্যাট্রাকশনটা কিন্তু এই ভাঙা ব্রিজটা শুধু না, এখানের অ্যাট্রাকশনটা হচ্ছে এই যে আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, বিভিন্ন রকমের পাখি ডাকছে। তো এইটা হচ্ছে অ্যাট্রাকশন। মানে লোলেগাঁওয়ের মতো একটা ছোট্ট শহর বলা যেতে পারে, শহরতলিও বলা যেতে পারে, সেইখানে আপনি এরকম একটা জঙ্গলের চার্ম পাচ্ছেন। সেইটাই হচ্ছে কিন্তু এখানকার ইউএসপি। এবার নেক্সট পয়েন্টের দিকে এগোনো যাক। আমরা কিন্তু লোলেগাঁওয়ের দুটো মেন জিনিস কভার করে ফেলেছি। আমি আরও দুটো জায়গার সন্ধান পেয়েছি। এখানে একটা গুম্ফা বা মনেস্ট্রি আছে, আর একটা স্কুল আছে। এই যে ইকো পার্ক, এই দিকে আপনার মেন রোড চলে গেছে, আর এই দিকটা দিয়ে যদি আপনারা যান তাহলে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, আর ওই দিক দিয়েই আমাকে যেতে হবে হচ্ছে মনেস্ট্রি আর আপনার যে স্কুলটা আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো কিন্তু সত্যিকার ফরেস্টের মধ্যেই আর কি, মেন রোডে আপনার গাড়ি টাড়ি সমস্ত কিছু চলছে। কিন্তু আপনি একবার যখন এই ডিটোরটা নিচ্ছেন, এটা কিন্তু পুরো দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তাটাও কিন্তু মেন রোডের মতো অত ভালো না। এই যে দেখুন এইটা হচ্ছে আপনার আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট বাংলো যাওয়ার রাস্তা। এদিকে আপনার কিন্তু পুরো পাহাড়, আর এই দিকে হচ্ছে আপনার জঙ্গল। এই যে দেখুন নীল ফুলগুলো হয়ে আছে, এইটা মনে হয় এই ফুলগুলোরই সিজন, আপনাদেরকে সামনে থেকে দেখাই। আর এই হচ্ছে আপনার ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোতে ঢোকার জায়গা। এইটা হচ্ছে রিসেপশন, আর আপনাকে এই দিক দিয়ে ঢুকতে হবে। সামনেটা দেখুন পুরো কিন্তু পাইন ফরেস্ট, এখান দিয়ে কিন্তু হাঁটতে দারুণ লাগবে। এই জায়গাটা কেন বিখ্যাত আমি সেটা বুঝতে পারছি। ওপরে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে কিন্তু সেরকম কিছু নেই, ওই দুটো যা আপনার আছে ইকো পার্ক আর আপনার হ্যাঙ্গিং ব্রিজের ধ্বংসাবশেষ। কিন্তু এখানকার ইউএসপি হচ্ছে এই যে পাইন গাছের জঙ্গলগুলো আপনারা দেখছেন, এর ভেতর দিয়ে হাঁটাটা অদ্ভুত সুন্দর লাগছে। এবং প্রতিটা মোমেন্টে আমার মনে পড়ে যাচ্ছে আমি যখন জোরপোখরি গেছিলাম তার আগের যে পাইন ফরেস্টটা ছিল। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন আপনারা দেখবেন দুটোর মধ্যে একদম সিমিলারিটি পাবেন। এই ফুলগুলো কিন্তু আমি লাভাতেও দেখেছি, ঋষভেও দেখেছি। জাস্ট দেখুন কলকে ফুলের মতো দেখতে, কিন্তু ওল্টানো। কি ফুল কে জানে, কিন্তু পাহাড়ে কিন্তু এটা খুব হয়, মানে সব জায়গায় কিন্তু এই সিজনে এখানে হয়ে আছে। এবার দেখুন একটা জায়গা আনএক্সপেক্টেডলি ডিসকভার করলাম, সেটা হচ্ছে আমি যখন WBFDC লজের দিকে যাচ্ছি তখন রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। এই যে এদিক থেকে যে রাস্তাটা আসছে সেটা তো আপনার সোজা লজের দিকে চলে যাচ্ছে, আমি যেখানে আছি। আর এখানে দেখুন একটা রাস্তা বেঁকে যাচ্ছে, এইটা কিন্তু যাচ্ছে একটা দারুণ জায়গায়, কাফের গাঁও। তো এই যে দূরে কটেজগুলো দেখতে পাচ্ছেন এরই কিন্তু একটাতে আমি আছি, আমি দেখাবো পরে আপনাদের। অসাধারণ, আপনারা জায়গাটা দেখেই বুঝতে পারছেন আমি কোথায় আছি, মোটামুটি ছোটোখাটো স্বর্গে আছি। এখানে লেখা আছে ওয়েলকাম টু সেন্ট স্টিফেন্স একাডেমি লোলেগাঁও। তো দেখা যাক যে সামনে পাই কিনা খুঁজে। লোলেগাঁওয়ের ভেতরে সেন্ট স্টিফেন স্কুল, পাহাড়ের মধ্যে বাচ্চাদের পড়ার জন্য ছোট্ট একটা স্কুল, ছবির মতো সুন্দর। ভাবুন স্কুলের ভেতরে এরকম সুন্দর গাছ হয়ে আছে। এখানে অনেকগুলো পুচকেকে আমি দেখতে পাচ্ছি, বাট ইউটিউবের ডেফিনেটলি টার্মস অ্যান্ড কন্ডিশনসে বাচ্চাদেরকে দেখানো উচিত না, আর আমি দেখাবো না। কি সুন্দর স্কুল দেখুন, সামনে হচ্ছে মাঠ আর পিছনে মেন বিল্ডিং। পাহাড়ের মধ্যে এদিকে দেখুন পাহাড়, তার উপরে মেঘ হয়ে আছে, আর তার ভেতরেই পড়ালেখা করার জায়গা সেন্ট স্টিফেন্স একাডেমি।
এত সুন্দর লোকেশনে একটা স্কুল, মানে পড়ালেখা করতে কি ভাল লাগবে তাই ভাবছি। ভেতরে বেশিক্ষণ ছবি তুলবো না, কারণ স্কুলের ভেতরে ছবি তোলাতে আমার একটু প্রবলেম আছে। তো এই সেন্ট স্টিফেন স্কুল থেকে আরেকটু এগোনো যাক, মনেস্ট্রিটা ওখানেই আছে। আপনারা অনেকেই হয়তো ভাববেন স্কুল দেখে কি করবেন, স্কুল তো অনেক আছে, বাট এরকম পাহাড়ের মধ্যে স্কুল কটা আছে। চলে এসছি, ওই যে দূরে আপনারা দেখছেন লাল রঙের বিল্ডিংটা, ওটাই মনেস্ট্রি। হাঁটতে হাঁটতে ভাবছিলাম পৌঁছতে পারবো কিনা, আলটিমেটলি কিন্তু পৌঁছে গেছি মনেস্ট্রিতে। লোলেগাঁওয়ের সা চোলিং মনেস্ট্রি, গ্রামের মধ্যে ছোট্ট, আমাদের যেরকম মন্দির থাকে গ্রাম বাংলায় সেরকমই ছোট্ট মনেস্ট্রি। তো পুরোহিত মশাই, মানে যাকে বলা হয় লামা, উনি কিন্তু এখন নেই। ভোর 6টায় থাকেন আর সন্ধ্যে 6টায় আসেন। এইরকম একটা পাহাড়ি গ্রাম লোলেগাঁওয়ের ভেতরে। এদিকে নিচে রাস্তা চলে গেছে আর আমরা এদিক দিয়ে এলাম। পাহাড়ের মধ্যেই ছোট ছোট জিনিসগুলো দেখুন, এগুলো তো কলকাতায় পাবো না। এই যখন এখানে ঘুরতে আসি এই জিনিসগুলো আমার দেখতে খুব ভালো লাগে। সা চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি, লোলেগাঁওয়ে এলে যদি ইচ্ছে করে পায়ে হেঁটে ঘোরার, অফকোর্স দেখবেন। এবার আপনাদেরকে প্রপার্টিটা দেখাই, প্রপার্টিটা দেখাবার মতোই অ্যাকচুয়ালি। এদিকে দেখুন পুরো আপনার পাইন ফরেস্ট, পুরো একদম লাইন দিয়ে এখান থেকে মেন পাইন ফরেস্টটা শুরু হচ্ছে। এই হচ্ছে আপনার এন্ট্রি গেটটা। এখানে দেখুন আপনার সুপার ডিলাক্স আছে, ডিলাক্স আছে, আর আছে আপনার প্রিমিয়াম। আমি আছি হচ্ছে ডিলাক্সে, 2000 টাকা আপনার উইদাউট জিএসটি রুম রেন্ট। প্রিমাইসিসটা কিন্তু দেখার মতো আর কি। আর এখানেও দেখুন ভেতরে কিন্তু আপনার সেই ফুলগুলো হয়ে আছে ব্লু কালারের। এই যে এখানে একটা লরি দেখতে পাচ্ছেন, এটা আপনার ভাঙা অবস্থায় পড়ে আছে। যখন গোর্খাল্যান্ড মুভমেন্ট হয়েছিল এগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাই আমি শুনলাম। পার্কের থেকে কিন্তু কোনো অংশে কম না, পুরো জায়গাটা একটা বড়সড় পার্কের মতো। বাট এই পার্কের মাঝখানেও এই বিল্ডিংগুলো দেখে খারাপ লাগছে, কারণ এইগুলোকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল গোর্খাল্যান্ড মুভমেন্টের সময়। এখানে যদি আমরা একটু এগিয়ে যাই, এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন কলোনিয়াল স্ট্রাকচারের থেকে কিন্তু কোনো অংশে কম নয়, মানে অ্যাকচুয়ালি এটা কলোনিয়াল স্ট্রাকচারই। তো এটা হচ্ছে আপনার কিন্তু প্রিমিয়াম, মানে এরকম একটা জায়গায় থাকলে একটা রাত যদি আপনি কাটান এমনি মন ভালো হয়ে যাবে। এদিকে হচ্ছে আপনার সুপার ডিলাক্স কটেজগুলো, এগুলো যথেষ্ট সুন্দর মানে আর কি। পিছনের বাগানটা দেখুন, জাস্ট সবুজ হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। আমি এই জন্যই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের যে কোনো প্রপার্টিতে থাকি, একটা হচ্ছে খাওয়া দাওয়া আর একটা হচ্ছে লোকেশন। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাকে আমার নিজের রুমে একবার যেতে হবে। আর এই দিক দিয়ে আমি যদি চলে যাই তাহলে হচ্ছে আমার কটেজটা। এতদিন হোমস্টেতে থাকার পরে এইরকম একটা কটেজ কিন্তু অসাধারণ লাগছে। সামনে দেখুন এরকম সুন্দর বাগান, এদিকে ভিউটা দেখুন। এখন জাস্ট মেঘ দেখতে পাচ্ছেন, বাট যখন আকাশ পরিষ্কার থাকে এখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, পুরো মাউন্টেন রেঞ্জ। আর এবার কটেজটায় যাওয়া যাক। তো এই হচ্ছে আমার কটেজ, একদম ছবির মতো সুন্দর। নাম হচ্ছে চুমাং। মানে এতটা রয়্যালি থাকবো আমার কোনো এক্সপেকটেশনই ছিল না। ঘরটা দেখুন, বিশাল বড় ঘর। আরেকটা জিনিস দেখাই যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রুম হিটার দেওয়া আছে এখানে। কিন্তু আমরা বাচ্চা নিয়ে এলে কিন্তু আমাদের মাঝে মধ্যে এই সমস্যাটা হয় ঠান্ডায়, যেখানে থাকে এক্সট্রা চার্জ দিতে হয়। এখানে কিন্তু আপনার সব কিছু ওই 2000 টাকাতে ইনক্লুডেড। বাথরুমে দেখুন একদম ফাটাফাটি, মানে এত বড় একখানা গিজার লাগানো আছে। এবং সবচেয়ে ভালো জিনিসটা হলো এখানে আপনার চান করার জন্য পুরো আপনার গ্লাস প্যানেল দিয়ে জায়গাটা কাভার্ড। এখনো পর্যন্ত এই ট্রিপে আমার থাকা সেরা প্রপার্টি হচ্ছে এটাই। তো ফরেস্ট ডিপার্টমেন্টের যে কোনো জায়গায় আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে খাবার দাবার, একদম প্লেন অ্যান্ড সিম্পল বাড়ির খাবারের মতো। এখানে গরম গরম ভাত, মানে দাদা বেসিক্যালি যিনি ইনচার্জ ছিলেন উনি আমায় গরম করে দিলেন। ফ্রেঞ্চ ফ্রাই, এটা আমি কিন্তু কলকাতায় খাই না। এখানে হচ্ছে মিক্সড ভেজ একটা তরকারি আর ডাল, তার সাথে পেঁয়াজ লঙ্কা। আমি অ্যাকচুয়ালি লোলেগাঁওয়ের জায়গায় যেখানে বুক করতে চেয়েছিলাম সেটা হচ্ছে কাফের গাঁও। আমি একজন দাদার সাথে কথা বললাম, ওনার নিজের গাড়ি আছে। উনি আমাকে বললেন আপনাকে কাফের গাঁও ঘুরিয়ে দেখিয়ে নিয়ে চলে আসছি। 1/2 কিলোমিটার রাস্তা, বাট নেবে যাবেন আপনি এখান থেকে হেঁটে, ওঠার সময় কিন্তু পুরো আপহিল। এখন গাড়ির জন্য ওয়েট করছি, আরও একটা নতুন জায়গা ছুঁয়ে দেখব। কাফের গাঁওয়ে আমি চেষ্টা করেছিলাম বুকিং করার, এখানে 3-4টে হোমস্টেতে ফোন করেছিলাম, একটাতেও ঘর ছিল না। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে কাফের গাঁওয়ের যে কটা বেস্ট হোমস্টে আছে তার ভেতরে একটা।
এই জায়গাটার নাম হচ্ছে কাফের হোমস্টে। আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর, পুরো ফুলের বাগান এখানটায়। আর একটু এগিয়ে দেখি, বাহ বেশ সুন্দর, প্রিমিয়াম দেখতে লাগছে জায়গাটা। এদিকে কটেজগুলো করা আছে, মাউন্টেন ফেসিং বেসিক্যালি। এইখানে আপনার একটা পুল করা আছে, দারুণ প্রিমিয়াম কিন্তু জায়গাটা, খুব সুন্দর। এটা নাম শুনেছি কাফের হোমস্টে, বাট এসে দেখছি যে দারুণ সুন্দর। এদিকে আপনার পাহাড়, আর এইদিকে হচ্ছে আপনার কটেজগুলো। কাফের গাঁও কিন্তু এখন এমার্জিং যে কটা ট্যুরিস্ট স্পট আছে তার ভেতরে কিন্তু খুব নাম করছে আস্তে আস্তে। বাট হ্যাঁ, একটা কথা আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, কারণ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখেই আপনারা বুঝতে পারবেন যে কেউ প্রমোশন করার জন্য আমাকে একটা টাকাও দেবে না। এই হচ্ছে কাফের গাঁও, দুদিকে এখানে পাইন ফরেস্ট, আর মাঝখানে বিভিন্ন হোমস্টে, আর একদিকে মাউন্টেন ভিউ। আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে এই জায়গাটা এখন এত নাম করছে কেন, মানে এত স্পেশাল কেন এই জায়গাটা। সবাই দেখছি কাফের গাঁওয়ের নাম বলছে, তো আমি সেটাই দেখার জন্য এসছি বেসিক্যালি। আমার আসার জন্য 500 টাকা খরচা হয়েছে, বাট আমি দেখতে চাই কেন কাফের গাঁও। ছোট্ট গ্রাম, লিমিটেড অ্যাকোমোডেশন, লিমিটেড হোমস্টে, ঠিক আছে, গাছপালা আছে, পাহাড়ের ভিউ আছে। আমারই হয়তো ডিসক্রিপশন, আমি বুঝতে পারলাম না জায়গাটা কেন স্পেশাল। মানে আমার রাদার লোলেগাঁওয়ে আমি যেখানে আছি সেটা আমার আরও এর থেকে বেশি স্পেশাল লাগছে। এখন 9:30 বাজে, বাইরে কিন্তু এর ভেতরে রীতিমতো ঝড় বয়ে গেছে, মানে এত বৃষ্টি হয়েছে। তো কালকে সকালবেলা কিন্তু আমি লোলেগাঁও থেকে যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ে একদিন থাকবো। এখন আপনাদেরকে দেখাই যে আমি রাত্রিরে ডিনারে কি অর্ডার করেছি। ফরেস্ট ডিপার্টমেন্টের খাবার সাধারণত ভালোই হয়। এখানে দেখুন গরম গরম 2 পিস রুটি, চিকেন কষা, বাট কালারটা দেখে আমার খুব একটা কনভিনসিং লাগছে না। বাট এখন এটা খেয়ে নিতে হবে, খেয়ে নিয়ে স্ট্রেট এই বিছনাটা ওয়েট করছে। চলুন, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট। লোলেগাঁও থেকে গুড মর্নিং। ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে কাল রাত থেকে, মানে আকাশ ভেঙে বৃষ্টি যাকে পড়া বলে সেই রকম বৃষ্টি হচ্ছে। আজকে প্ল্যানটা হচ্ছে আমি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি নেব, শেয়ার গাড়ি নিয়ে কালিম্পংয়ে যাব। কালিম্পংয়ে আমার আজকে নাইট স্টে আছে, কালকে আমি শিলিগুড়ি গিয়ে বন্দে ভারত ধরবো 3টের সময়। পিছনের রাস্তাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, পাহাড়ে জল জমে যাচ্ছে। এখন ওই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, অল্প অল্প পড়ছে এখন, আগে মুষলধারে পড়ছিল। তো আমি রিস্ক নিতে চাই না, কারণ এই গাড়িটা যদি মিস করি, 1টার সময় একটা গাড়ি আছে, আর এই ওয়েদারে কতদূর কি শেয়ার গাড়ি যাবে আমি জানি না। এই যে অ্যাডভেঞ্চারগুলো করছি, কখনো নিশ্চয়তা, কখনো চূড়ান্ত অনিশ্চয়তা। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করবেন। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, দেখুন খালি পুরো মেঘ। তো এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সকালবেলা, সেটা হচ্ছে চা বিস্কুট খাবো। এখানে একটা দোকান খুলেছে, সব ঠিকঠাক হয়ে গেলেই ভালো। একটু টেনশন হচ্ছে, কারণ এই অবস্থা দেখার পরে টেনশন হওয়াটাই স্বাভাবিক। ভিজিবিলিটি 0, মানে কী করে এনারা গাড়ি চালান কে জানে। আপনারা দেখুন, এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে এত বড় পার্ক সেটাও দেখা যাচ্ছে না, ওখানে বুদ্ধা স্ট্যাচু প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। আর সেম হচ্ছে এইদিকে রাস্তাটা দেখুন, এদিকেও কিন্তু রাস্তা পুরো ক্লাউডি। গাড়ি চলে এসছে, গাড়িতে বসে পড়েছি, সার্ভিস গাড়ি। এই যে লোকাল সবার সাথে এখন, এই যে দাদার সাথে গল্প হচ্ছিল, আমরা এখন সবাই একসাথে যাচ্ছি হচ্ছে কালিম্পং। তো এই ওয়েদারের মধ্যে গাড়ি পেয়ে গেছি, অ্যাটলিস্ট একটা অবস্টাকেল পেরোনো গেছে, এক্ষুনি ছেড়ে দেবে। ভিজিবিলিটি খুব খারাপ অবস্থা, বাট এনারা এই রাস্তায় চালিয়ে অভ্যস্ত, চাপের কিছু নেই। পিছনে পড়ে রইল পাহাড়ি স্মৃতিগুলো। নাছোড়বান্দা কুয়াশার মধ্যে দিয়েও গাড়ি ছুটে চলল কালিম্পংয়ের দিকে। পরের পর্বে আপনাদের ঘুরে দেখাবো কালিম্পংয়ের বেশ কিছু নামকরা জায়গা। বলবো 250 টাকায় কিভাবে পৌঁছেছিলাম কালিম্পং থেকে শিলিগুড়ি। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।